আস্তে আস্তে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কোন রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। ঠিক, তাদের উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, তাদেরকে 25 ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের ইনকিলাব মঞ্চের হাদি ভাই গতকাল সন্ধ্যায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে বলবো না, তিনি শহীদ হয়েছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, গতকাল শরীফ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর খবরের পর থেকেই পুরা ঢাকা শহর উত্তাল হয়ে গেছে, পুরা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছাত্র জনতা যত আছে ঢাকা শহরে, সবাই এক জায়গায় জড়ো হয়েছে এবং প্রথম আলোর কার্যালয় ভাঙচুর, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ডেইলি স্টারের কার্যালয়ে পুরাটাই শেষ। প্রথম আলো, ডেইলি স্টার দুটাই ভাঙচুর, আগুন দিয়ে শেষ করা হয়েছে এবং যারা সাংবাদিক আটকা পড়া ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে। অনেকে পকেটের ভিতর হার্ড ডিস্ক লুকে নিয়ে যাচ্ছিল, সেগুলো বের করে নেওয়া হয়েছে এবং সরঞ্জাম যেগুলো ছিল, কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে যেগুলো ছিল সব কিছু বাইরে এনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপর ধানমন্ডি 32 যে অংশটুকু ছিল সেটাও গুড়িয়ে দেওয়া কাজ চলতেছে। তো এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ যে 2000 মানুষ হত্যা করলো, 30,000-এর উপর মানুষকে আহত করে পঙ্গু করে পালিয়ে চলে গেল, তারপরেও মনে হয় তাদের রাজত্ব এই দেশে চলতেই আছে। তারা যে কোনো সময় যাকে মন চাচ্ছে তাকে হত্যা করতেছে। আপনারা জানেন যে হাসিনা রায়ের দিনে এক মহিলাকে এনসিপির এক নেত্রী লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিয়েছিল পাইপ দিয়ে। তারপর থেকে তাকে হুমকি ধামকি দিতে দিতে গতকালকে ওই হাদি ভাইয়ের যেদিন মৃত্যু হয়েছে সেই দিনই তারও মরাদেহ বের হয়ে এসছে তার ম্যাচ থেকে। তো এগুলো হুমকি ধামকি এগুলো আমরা দেখতে চাই না, বা ছাত্র সমাজও দেখতে চায় না। এই কারণেই এই প্রথম আলো, ডেইলি স্টার এবং 32, প্রথম আলো, ডেইলি স্টার এরা তো সবসময় ভারতের চামচামি করে এবং আওয়ামী লীগের গোলামি করে আসছে গত 15 বছর ধরে, এখনও করে যাচ্ছে। এই কারণে এই দুটা আগাবারে এই দুটা ভাঙতে গেলে সেনাবাহিনীরা বাধা দেয়, মির্জা ফখরুল বাধা দেয়। এবার আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস নেই, তারা পালিয়ে চলে গেছে, নিজের বাসা থেকে পালিয়ে চলে গেছে। আওয়ামী লীগের এক এমপির তার বাসাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমি প্রথম থেকে আসি। গত 12ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ পড়ে গণসংযোগে বের হয় শরীফ ওসমান হাদি ভাই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি ভাই ঢাকা 8 আসনের এমপি প্রার্থী। তো তিনি যখন গণসংযোগ করতেছিলেন, রিস্কায় চলে যাচ্ছিলেন, এই সময় ফয়সাল করিম মাসুদ, ছাত্রলীগের নেতা, সে এবারই আওয়ামী লীগকে নিয়ে, হাসিনাকে নিয়ে কয়েকবার মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে এবং 17 লক্ষ টাকা এবং 2টা পিস্তল, ম্যাগাজিন এবং গুলিসহ গ্রেপ্তার হয় র্যাবের হাতে। তার সর্বনিম্ন 7 বছর জেল হওয়ার কথা। বিএনপির নেতাকর্মীরা, বিএনপির আইনজীবীরা তাকে জামিন করায় খুব দ্রুত, শুধু একবার নয় 2বার জামিন করায়, 2বারে 1 বছর মেয়াদে তাকে জামিন করে বের করে নিয়ে আসে। এবং হাদিকে গুলি করার এই পরিকল্পনা হয় অনেক আগে থেকে। এটা কিন্তু গোয়েন্দা সংস্থা জানতো, এটা না জানার কিছু নয়, কারণ সে কোথায় থেকে কোথায় পালিয়ে যাচ্ছে এটা গোয়েন্দা সংস্থা সরাসরি না বলতে পারলেও জুলকারনাইন সাহেরের মাধ্যমে কিন্তু সব কিছু জানাচ্ছিল। জুলকারনাইন সাহের বলে দিচ্ছিল যে কোন সুড়ঙ্গ দিয়ে, কোন বর্ডার দিয়ে পার হয়ে গেছে, কোন সিম ইউজ করতেছে, কার কার সাথে যোগাযোগ করেছে, এই সবগুলো কিন্তু
জুলকারনাইন স্যার আগেই বলে দিছে। তো পরবর্তীতে গোয়েন্দা সংস্থারা ধীরে ধীরে বলতেছে যে হ্যাঁ, এখন ফয়সাল করিম মাসুদ মহারাষ্ট্রে আছে, সে এখন জিও সিম ইউজ করতেছে, এই সবগুলোই। এর আগে ফয়সাল ভিপিএন ইউজ করে কখনো সিঙ্গাপুর, কখনো পুরান ঢাকা, কখনো উত্তরা, কখন কি ইউজ করছে তার ঠিক নেই। পরবর্তীতে জানা গেল যে ভারতের মহারাষ্ট্রে আছে। তো এই হলো ব্যাপার। তো হাদি ভাইকে যখন গুলি করা হয়, সর্বপ্রথম নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে, সেখানে তো তার চিকিৎসা হয়নি, ওখান থেকে এবার কেয়ারে নিয়ে যাওয়া হয়, এবার কেয়ারেও হলো না। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের জেনারেল হসপিটাল নিয়ে যাওয়া হয়, সেখানে জীবন মৃত্যুর ক্ষণে 7 দিন জীবনের সাথে লড়াই করে তিনি গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হাদি ভাইয়ের মৃত্যুর পরে আমরা দেখতেছি যে কোন রিসুটে কোন পরিকল্পনা হয়েছিল, কি হয়েছিল, সব কিছুই এখন গণমাধ্যমে বের হয়ে আসতেছে। তাহলে গোয়েন্দা সংস্থা এগুলো জানে না, আমরা এটা বিশ্বাস করতে চাই না। কারণ হাদি ভাইকে যখনই গুলি করা হয়েছে তখনই যদি সারা বাংলাদেশ রেড অ্যালার্ট জারি করা হতো, গোয়েন্দা সংস্থা যদি করতো যে সমস্ত বর্ডার, সমস্ত চেকপোস্ট যত যা আছে শহরের সব কিছুই বন্ধ করে দাও, একটা একটা করে চেকিং করে তারপর পার হওয়া যাবে, লাগতো কয়েক ঘন্টা লাগতো তাকে ধরতে, কিন্তু তা করেনি। গোয়েন্দা সংস্থারাই এই কাজের সাথে জড়িত এবং এরাই এগুলো করেছে, এরাই নিরাপদে পার করে দিয়েছে। এবং শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য এরা এগুলো করতেছে। সামনে নির্বাচন কোনোভাবে এরা হতে দেবে না, কারণ সামনে নির্বাচন হয়ে গেলে, সরকার গঠন হয়ে গেলে আওয়ামী লীগের আর কিছু থাকে না। এমনিতে তো আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ। তো প্রিয় দর্শক, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে ফয়সাল করিম মাসুদ যে এই শুটার হাদি ভাইকে গুলি করছে, এ কিন্তু ছাত্রলীগের উচ্চ পদের একজন নেতা। তাহলে আপনি চিন্তা করেন, ছাত্রলীগের উচ্চ পদের নেতা, একে যখন জামিন করাইছে এই বিএনপির আইনজীবী, তখন কিন্তু সে উল্লেখ করেনি যে সে ছাত্রলীগের নেতা। চিন্তা করতে পারেন? সবাই জানে সে ছাত্রলীগের নেতা এবং এই কয়েকদিন ঝটিকা মিছিলও করেছে, অথচ তার জামিন নিতে ছাত্রলীগের নেতা উল্লেখ করেনি। কারণ ছাত্রলীগের নেতা উল্লেখ করলে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হলেই তো তার এমনিতে 5 বছর 7 বছর জেল হয়ে যাবে। এরপর সে আবার 17 লক্ষ টাকা সহ ডাকাতি করতে গিয়ে 2টা পিস্তল, ম্যাগাজিন, গুলি সহ গ্রেপ্তার হয়েছে, তাহলে আরও 7 বছর, তাহলে 14 বছর তার জেল হয়। সে কিভাবে 1 বছরের জামিনে বের হয়ে এসে হাদি ভাইকে গুলি করে? আর এখানে এনসিপির নেতাকর্মীদেরও কিছু দোষ আছে আমি বলবো, কারণ এনসিপির 3 জন নেতা উপদেষ্টা পদে ছিল, নাহিদ, আসিফ এবং মাহফুজ। তারা কিন্তু নিজেদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ বা কোনো আইনি ব্যবস্থা কিছুই নিতে পারে, নিজের নিরাপত্তার জন্য নিয়েছে। উপদেষ্টা পরিষদে তারা 3 জন ছিল, তাদের এনসিপির নেতাকর্মী, ছাত্র সমাজের যাদের হুমকি আছে, তাদের নিরাপত্তার জন্য তারা তো কিছু করতে পারত, কিছুই করেনি। তাহলে উপদেষ্টা গিয়ে আর 1 বছরে কি করলো? অথচ যে 3 জন উপদেষ্টা ছিল তারা কিন্তু নিরাপদে স্থানে আছে, তারা হয়ে আছে। আর হাদির মতো যারা সংগ্রামী নেতা, তারা এসে মাঝপথে জীবন দিচ্ছে। আপনারা ভিডিওর শুরুতে শুনলেন। আমার দেশ পত্রিকার সম্পাদক চেয়ারম্যান মাহমুদুর রহমান যে কথাগুলো বলল, যে ইন্ডিয়ার কিন্তু 76 এই দেশে চাকরি করে, বিভিন্ন সরকারি কার্যালয়ে চাকরি করে, তারা ইন্ডিয়া থেকে এসে এই দেশে চাকরি করতেছে এবং বেতন নিয়ে যাচ্ছে। যদি খুনি হাসিনা সহ এই ফয়সালকে যদি ফেরত না দেয় ভারত, তাহলে এই যে 76,000 বা কম বেশি যারা বাংলাদেশে চাকরি করতেছে, তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং তাদেরকে এই দেশে গ্রেপ্তার করে রাখেন, জিম্মি করে রাখেন, মানে কি বলে, বন্দি বিনিময় করেন, এদের সবারকে গ্রেপ্তার করেন, বন্দি বিনিময় করে ওই হাসিনা এবং ফয়সালকে এবং আওয়ামী লীগের যেগুলো পলাতক নেতাকর্মী আছে, ছাত্রলীগের নেতাকর্মী আছে, তাদেরকে ফেরত দিয়ে এদেরকে নিয়ে যান, এদের জিম্মি করেন, এবং বাংলাদেশে যেন কেউ চাকরি করতে না পারে। এবং এই দিল্লি স্টার এবং যে প্রথম আলো জ্বালিয়ে দেওয়া হলো, এরা যেন আর বাংলাদেশে কোনো দিন কোনো পত্রিকার কোনো কিছু না খুলতে পারে, এটা নিশ্চিত করতে হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলে কি, যে কিভাবে কে জামিন করলে আমি কিছু জানি না, এই আইন উপদেষ্টা বলে জানে না। আপনি এই কথা বিশ্বাস করবেন? আইন উপদেষ্টার অনুমতি ছাড়া, এরই ইশারা ছাড়া কি এই ফয়সালের জামিন হয়েছে? সে ছাত্রলীগ করতো, ছাত্রলীগের বড় পদধারী নেতা, এর জামিন হয়েছে? না, হয়নি। এই কয়েকটা রেজওয়ানা, তারপরে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এই 3টাকে এই মুহূর্তে বরখাস্ত করতে হবে, পদত্যাগ করতে হবে, করে ভালো যোগ্য লোককে এখানে বসাতে হবে। তো প্রিয় দর্শক, হাদি ভাইয়ের জানাজা কখন হবে, লাশ কখন ফিরবে,
এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও শেষ করার আগে আপনাদের আবার জিজ্ঞেস করতে চাই যে প্রথম আলো দিল্লি স্টার এবং 32 নাম্বার যে ঘুরিয়ে দেওয়া হলো, এটাতে আপনারা খুশি হয়েছেন কিনা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।